বিবিসি বাংলা সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। জানিয়ে দিব আপডেটগুলো। গজবের রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনিদেরকে হটিয়ে দক্ষিণ সুদানে পাঠাচ্ছে দখলদার ইসরায়েল। গাজা গণহত্যায় আমেরিকার দায় সবচেয়ে বেশি, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্টের বিস্ফোরক। চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে তড়িঘড়ি করে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, পালিয়েছেন হাজার হাজার মানুষ। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির। যে কোনো পরিস্থিতিতে হিজবুল্লাহর পাশে থাকার অঙ্গীকার ইরানের। যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অত্যাধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রার রেকর্ড প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের পূর্বাঞ্চলে সবচেয়ে উষ্ণতম পরিস্থিতিতে আরো তীব্র গরম পড়বে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই খবর জানানো হয়। খবরে বলা হয়, গতরাতে অস্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হলেও জেরুজালেম 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। বর্তমানে মৃত সাগরে সর্বোচ্চ রেকর্ডকৃত সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা 36.6 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। আবহাওয়া পরিষেবা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে জেরুজালেমে দুপুর নাগাদ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অন্যদিকে উপকূলীয় তেল আবিব বিকেল নাগাদ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে মধ্য ইসরায়েলের কাছাকাছি শহর, যেগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, যেমন রামাত গান এবং গিভা ভাইতেমে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ অংশ এবং পশ্চিম তীরের তাপমাত্রা দিনের সবচেয়ে উষ্ণতম সময়ে, বিশেষ করে গ্যালিলি সাগরের আশেপাশে 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর জর্ডান উপত্যকার বেইত শেয়ানে তাপমাত্রা পৌঁছানোর কথা ছিল 46 ডিগ্রি সেলসিয়াস। গ্যালিলি সাগরের তীরে টাইবেরিয়াস এবং গোলান হাইটসে কাটজারিন উভয় স্থানেই এই তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে 44 ডিগ্রি সেলসিয়াসে। মাউন্ট আরবেলে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকার কাসর আল ইহুদ তীর্থস্থান এলাকায় 49 ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে বলে আশা করা হচ্ছে। অন্য অঞ্চলগুলোতে প্রায় একই রকম গরম থাকবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে হুলা উপত্যকা থেকে দক্ষিণে আরাফা মরুভূমি পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জেরুজালেমের কাছে বেইত শেমেশ এবং দক্ষিণে ডিমোনায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া জনপ্রিয় রিসর্ট শহর ইলাতে দুপুরের মাঝামাঝি 49 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে স্থানান্তর করতে চায় ইসরায়েল। পূর্ব আফ্রিকার এই দেশটির সঙ্গে ইতোমধ্যে এ ব্যাপারে আলোচনাও শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভার। দুই দেশের এই আলোচনার সঙ্গে সম্পর্কিত ও ওয়াকিবহাল 6টি সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদনে বুধবার তথ্য মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজ জানায়। যদি এই ইস্যুতে দক্ষিণ সুদানের সঙ্গে ইসরায়েলের সমঝোতা হয়, তাহলে গাজার ফিলিস্তিনিদের জন্য তা হবে একটি বড় দুঃসংবাদ। কারণ যুদ্ধ ও সংঘাত পীড়িত জন্মভূমি থেকে এমন এক দেশে যেতে হবে তাদের, যেখানে দারিদ্র্য চরম এবং প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে। সেই সঙ্গে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের ঝুঁকি তো আছেই। গাজার ফিলিস্তিনিদের অন্য কোনো দেশে স্থানান্তরের ব্যাপারে প্রথম আগ্রহ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এই বিষয়ে আর কথা বাড়াননি ট্রাম্প। অতি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ট্রাম্প একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ এবং গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যতের ব্যাপারে ট্রাম্প যা বলেছেন তার সঙ্গে একমত তিনি। তবে অতি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ট্রাম্প একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ এবং গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যতের ব্যাপারে ট্রাম্প যা বলেছেন তার সঙ্গে একমত তিনি। মঙ্গলবার ইসরায়েলি সম্প্রচার সংবাদ মাধ্যম i24 কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, আমি যদ্দূর জানি যুদ্ধের আইন হলো যে এলাকায় যুদ্ধ হবে সেখান থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া, তারপর পূর্ণ শক্তি দিয়ে শত্রুকে মোকাবিলা করা। ক্ষীণ সুদানে কর্মরত একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী জোয়ে স্লাভিক এপি নিউজকে জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ সুদানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা
কর্মকর্তা তাকে জানিয়েছেন যে সামনে ইসরায়েলের একটি প্রতিনিধি দক্ষিণ সুদানে আসছেন এবং তাদের এই সফরের প্রধান উদ্দেশ্য হলো গাজার ফিলিস্তিনিদের বসবাসের জন্য সম্ভাব্য এলাকা নির্বাচন করা। দক্ষিণ সুদানের সবচেয়ে বড় সংকট হলো দারিদ্রতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট। গাজার ফিলিস্তিনিদের যদি সেখানে স্থানান্তর করা হয় তাহলে ইসরায়েলের কাছ থেকে বড় অঙ্কের অর্থ পাবে দক্ষিণ সুদান। তাছাড়া দক্ষিণ সুদানের ধনী ও অভিজাত শ্রেণীর বেশ কয়েকজনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ইসরায়েলের সঙ্গে চুক্তি করলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর সম্ভাবনা আছে। দক্ষিণ সুদানের সিভিল সোসাইটির নেতৃস্থানীয় সদস্য এডমুন্ড ইয়াকানিও এই সত্যতা স্বীকার করেছেন। এপি নিউজকে ইয়াকানি বলেছেন, আমি দেশের কয়েকজন সরকারি কর্মকর্তার কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। তাদের মধ্যে অন্তত 4 জন আমাকে নিশ্চিত করে বলেছেন ইসরায়েলের সঙ্গে বর্তমান সরকারের আলোচনা চলছে। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রাক্তন হাই কমিশনার মেরি রবিনসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই বুঝতে হবে তার দেশ গাজায় গণহত্যার সবচেয়ে বেশি জড়িত। 2007 সালে দক্ষিণ আফ্রিকান প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত বৈশ্বিক নেতাদের অ্যাডালস গ্রুপের একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে রাফা সীমান্ত ক্রসের মিশরীয় অংশ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরা আরবি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক অজুহাতে হাজার হাজার ত্রাণের ট্রাককে গাজায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, আমরা যে বাস্তবতা দেখেছি তা হলো গাজায় দুর্ভিক্ষ এবং গণহত্যা চলছে। আমরা গাজায় গণহত্যা বন্ধে বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে চাই। এদিকে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়ে গেছে। একই সময়ে 1.5 লাখের বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার। পরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সেটি পালিয়ে যায়। চীনের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানায়, তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটি প্রথমবারের মতো প্রবেশ। মার্কিন সামরিক জানেন, বেইজিং সবসময় সমগ্র দক্ষিণ চীন সাগর নিজের সীমানার মধ্যে দাবি করে থাকে। এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। বার্ষিক $3 ট্রিলিয়নেরও বেশি জাহাজ বাণিজ্যের জন্য স্কারবোরো শোল কৌশলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। রয়টার্সের আগে সোমবার চীনের উপকূল রক্ষী জানায়, তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে ম্যানিলা জানিয়েছে, সপ্তাহে সমুদ্র উপকূলে চীনা জাহাজের কর্মকাণ্ডের ফলে 2টি জাহাজের সংঘর্ষ ঘটেছে। তাদের দাবি, 2টি চীনা জাহাজের উদ্দেশ্য ছিল স্কারবোরো শোলের কাছে ফিলিপাইনের জাহাজগুলোকে পৌঁছানো থেকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা। আফগানিস্তান সীমান্তবর্তী বাজুর এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে সেখান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সংবাদ মাধ্যম আরিয়ানা নিউজ বুধবার এই তথ্য জানায়। সংবাদ মাধ্যমটি বলেছে, সামরিক অভিযান চালানোর বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন পাক কর্মকর্তারা। সীমান্তে সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানায় এই অভিযান চালানো হচ্ছে বলে জানান তারা। সামরিক অভিযান শুরু করলেও আনুষ্ঠানিকভাবে এটির কোনো ঘোষণা দেয়নি পাকিস্তান। বাজুরের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাইদ উল্লাহ বলেছেন, এটি কোনো বড় অভিযান নয়, শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। শাহিদ আলী নামে অপর এক সামরিক কর্মকর্তা জানায়, অভিযানের কারণে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। সংখ্যাটি প্রায় 1 লাখ ছুঁয়েছে। প্রাদেশিক সরকার থেকে আক্রান্ত প্রত্যেক পরিবারকে 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া আল খিদমা নামে একটি দাতব্য সংস্থা সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। পাকিস্তানের সামরিক অভিযানের কারণে বাড়ি ছেড়ে পালিয়েছেন 50 বছর বয়সী গুলওয়ালি। তিনি জানিয়েছেন, এই নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে বাড়ি ছেড়ে সরে যেতে হয়েছে।
এই বৃদ্ধ একটি সরকারি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। গুল ওয়ালি বলেছেন, আমাদের বলা হয়েছে আমরা খুব দ্রুত বাড়িতে ফিরতে পারবো। 2009 সালেও এখানে অভিযান চালানো হয়। ওই সময়ে আমার গ্রামে প্রায় সব বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। এবার আমাদের বাড়ির কি হবে জানি না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাকিস্তানের সামরিক বাহিনী আফগান সীমান্তবর্তী পাহাড়ি এলাকা মামুন্দে হেলিকপ্টার থেকে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু না হলে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। এর আগে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনায় বসার জন্য ইরানকে আগস্টের শেষ পর্যন্ত সময় দেয় E3 নামে পরিচিত এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, E3 পক্ষ থেকে বলা হয়, ইরান যদি পুনরায় আলোচনায় না বসে তাহলে তারা দেশটির উপর পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। আরও বলা হয়েছে, আলোচনায় বসার জন্য আগস্টের শেষ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। ইরান অবশ্য রিপোর্টে লেখা পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। গত মাসে ইরান জানিয়েছে তারা পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত, তবে এর আগে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। গত মাসে E3 এবং ইরানের কূটনীতিকদের মধ্যে ইস্তাম্বুলে আলোচনার পর ওই কথা জানায় দেশটি। জাতিসংঘের মহাসচিবকে দেওয়া এক চিঠিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট, যুক্তরাজ্যের ডেভিড ল্যামি এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি না হয় তাহলে তাদের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মঙ্গলবার E3 জানিয়েছে আলোচনার সময় বাড়ানোর বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি। আমরা স্পষ্ট করে বলেছি, ইরান যদি 2025 সালের আগস্টের শেষ পর্যন্ত কোনো কূটনৈতিক সমাধানে না পৌঁছায় তাহলে আমরা তাদের উপর পূর্বের নিষেধাজ্ঞা পুনর্বহাল করব। আরও বলা হয়েছে, ইরান যাতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এজন্য আমরা সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। লেবাননের সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা তৈরির জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বুধবার বৈরুতে গিয়ে জানালেন তার দেশ লেবাননের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেছেন, যদি লেবাননের মানুষ কষ্টে থাকে আমরাও সেই কষ্ট অনুভব করি এবং সব পরিস্থিতিতে লেবাননের প্রিয় জনগণের পাশে থাকব। বিমানবন্দর সড়কে শতাধিক হিজবুল্লাহ সমর্থক লারিজানিকে স্বাগত জানায়। তার সফরে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নওয়াজ সালাম এবং সংসদ স্পিকার ও হিজবুল্লাহ ঘনিষ্ঠ রাজনীতিক নবী বেরির সঙ্গে বৈঠক করেছেন। 2024 সালের নভেম্বর মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে হিজবুল্লাহর ক্ষমতা হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন লেবানন সরকার এই গোষ্ঠীকে আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ে গঠিত তথাকথিত প্রতিরোধের অক্ষ ইসরায়েলের বিরোধিতায় ঐক্যবদ্ধ। কিন্তু ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতি ইরান থেকে লেবাননের অস্ত্র সরবরাহের পথ কার্যত বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হয় তবে খুব গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও জানান, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের আজ এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সম্পর্কে ট্রাম্প বলেছেন, আমাদের খুব ভালো একটা আলোচনা হয়েছে। এরপর ট্রাম্প শুক্রবারের বৈঠকের আগে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আমাদের দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা প্রথমটির চেয়ে বেশি ফলপ্রসূ হবে, কারণ প্রথমটি হলে আমি খুঁজে বের করব আমরা কোথায় আছি এবং আমরা কি করছি। এদিকে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোন আলাপের পর জেলেনস্কি বলেছেন, আমেরিকা আমাদের সমর্থন করতে প্রস্তুত। তিনি ট্রাম্পকে বলেছেন যে পুতিন নিষেধাজ্ঞার প্রভাব সম্পর্কে ধাপ্পাবাজি করছেন এবং সমগ্র ইউক্রেন দখল করতে চান। বিবিসির প্রতিবেদনের সূত্র অনুযায়ী এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেস বলেছেন, অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি নিশ্চিত করা, তবে রাশিয়া যদি রাজি না হয় তাহলে ইউক্রেনের মিত্রদের উচিত তার উপর চাপ বৃদ্ধি করা। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গজবের রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনিদেরকে হটিয়ে দক্ষিণ সুদানে পাঠাচ্ছে দখলদার ইসরায়েল। গাজা গণহত্যায় আমেরিকার দায় সবচেয়ে বেশি, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্টের বিস্ফোরক। চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে তড়িঘড়ি করে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, পালিয়েছেন হাজার হাজার মানুষ। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির।
যে কোনো পরিস্থিতিতে হিজবুল্লাহর পাশে থাকার অঙ্গীকার ইরানের। যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।